কলকাতা, পূর্ব কলকাতা তৈরি হয়েছে ধাপার উপরে। সেরকম কলকাতা তখন নিজেদের জায়গা, নিজেদেরও জায়গা, জমির আর কি জলা ভরিয়ে কলকাতা শহর। আর মোড়াগাছা একটু বলে দিবি, মোড়াগাছা জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবারের কাছে। আচ্ছা, ডায়মন্ড মানে কলকাতা জাস্ট অনতিবিলম্বে মোড়াগাছার ওই জায়গা। এবং গোবিন্দপুর থেকেই নবকৃষ্ণদেবের উত্থান। এই গোবিন্দপুর আমি আসছি, নবকৃষ্ণদেবের জায়গায় চলে এসেছি আমরা প্রায়। এই যে আমি বললাম যে গোবিন্দপুর গ্রামে এসে রামচরণ দেব বসবাস করতে শুরু করলেন, সেইখানে দস্যুদের হাতে রামচরণের মৃত্যু হয়। তার 3 ছেলে, রামসুন্দর, মানিকচন্দ্র এবং ছোট ছেলে হচ্ছে নবকৃষ্ণ, 5 কন্যা, 5টি কন্যা ছিল। নবকৃষ্ণের 5 বোন। এবং নবকৃষ্ণর ওই রামচরণের মৃত্যুর পর রামচরণের স্ত্রী অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন এবং তিনি এই 8 জনকেই মানে সুন্দরভাবে প্রতিপালন করেছেন এবং 8 জনকেই যথেষ্ট বিদ্বান করেছেন। ওই গোবিন্দপুর ছেড়ে এক সময় গোবিন্দপুর ছেড়ে এক সময় ওনারা চলে আসেন সুতানটিতে এসে ঘোষ পরিবারের রামকিঙ্কর ঘোষ বলে একজনের বাড়ি কিনে ওখানটা বসবাস শুরু করেন। এই সময় রামচরণের অনেকগুলো ব্যাপার আছে। রামচরণের প্রচুর সম্পত্তি ফাকরে তোজ্জা বলে একটি মুসলিম লোকের কাছে রাখা ছিল, কিন্তু রামচরণের মৃত্যুর কিছুদিনের মধ্যেই ফাকরে তোজ্জার মৃত্যু হয়। যার ফলে ওই সম্পত্তি মানে পাওয়া প্রায় দুষ্কর হয়ে ওঠে। তখন খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে এই নবকৃষ্ণের ফ্যামিলিকে যেতে হয়। এবং এই যে কেন নবকৃষ্ণ দেওয়ান হয়েছিল, এতগুলো জায়গা ঘুরেছে, এত উপাধি পেয়েছে, তার পূর্বপুরুষরা কেন দেওয়ান হয়েছিল, তার প্রধান কারণ হচ্ছে আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। নবকৃষ্ণদেব, এবারে আসছি আমি নবকৃষ্ণদেব তাহলে সুতানুটিতে চলে এসেছেন, রামকিঙ্কর ঘোষের বাড়িটি কিনে নিয়ে ওনারা বসবাস শুরু করেছেন। নবকৃষ্ণদেব খুব অল্প বয়স থেকেই অত্যন্ত বিদ্বান ছিলেন এবং 7-8টি ভাষায় উনি অনর্গল কথা বলে যেতে পারতেন এবং 7-8টি ভাষা ওনার করায়ত্ত ছিল। উনি সেই সময় আবার ঢুকে পড়েছে 1700 ওই সময় ঢুকে পড়েছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা আস্তে আস্তে ঢুকে পড়ছে। মাত্র 18 বছর বয়সে ওয়ারেন হেস্টিংসের ফার্সি ভাষার শিক্ষক নিযুক্ত হন রাজা নবকৃষ্ণ। তখনও কিন্তু রাজা উপাধি নয় নবকৃষ্ণ। এবং একটি চিঠি, এই যে এরপরে পলাশির যুদ্ধের কাছাকাছি চলে আসুন, একটি চিঠি একজন নবাব লিখেছিলেন এবং সেটি লেখা ছিল যে এটি কোনো হিন্দুকে দিয়ে যেন পড়ানো হয়, কোনো মুসলমান যেন না পড়ে, কোনো হিন্দুকে দিয়ে যেন পড়ানো হয়। সেই চিঠিটি তখন কে পড়বে ওয়ারেন হেস্টিংস তখন সিলেক্ট করেছিলেন যে নবকৃষ্ণদেব এতগুলো ভাষায় জানেন, নবকৃষ্ণদেব। প্র্যাকটিক্যালি নবকৃষ্ণদেব কিন্তু পলাশির যুদ্ধের কোনো ফাংশন নেই। এই যে সিরাজদৌল্লাকে নায়ক করে দেওয়া হয়, নবকৃষ্ণদেবকে নানা রকম ট্রোল্ড করা হয়, এখনকার কথায় ট্রোল্ড করা হয়, অ্যাকচুয়ালি কিন্তু নবকৃষ্ণদেবের কোনো ফাংশন নেই পলাশির যুদ্ধে। ওই চিঠিটি কিন্তু নবকৃষ্ণদেব পড়ে দিয়েছিলেন এবং চিঠিটি পড়ে দিয়েছিলেন তার কারণ হচ্ছে তখন তো ওয়ারেন হেস্টিংসের শিক্ষক, এবং চিঠিটা পড়ে দেওয়ার জন্যে পরবর্তীকালে জানা যায় চিঠিটা পড়ে দেওয়ার জন্যে ইংরেজদের অনেক সুবিধে হয়েছিল এবং ইংরেজরা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান নিযুক্ত করেন এবং পলাশির যুদ্ধের পরবর্তীকালে দেওয়ান নিযুক্ত করলে এবং প্রচুর উপকৌঠন দেন। পলাশির যুদ্ধের ঠিক পরেই নবকৃষ্ণদেব সুতানুটিতে শোভারাম বসাকের কাছ থেকে একটি ভগ্নপ্রায় বাড়ি, 13 বিঘে 6 কাঠা জমি এবং কিছু 6টা জমি এবং একটি ভগ্নপ্রায় বাড়ি কিনে প্রথমেই
একটি ঠাকুর দালান তৈরি করেন। আচ্ছা। এবং তখন ইংরেজরা কিন্তু পলাশির যুদ্ধ হয়ে গেছে, ইংরেজরা ঢুকে পড়ছে, তার মানে মুসলমান রাজত্বের প্রায় পতন। তখন কিন্তু দিল্লির দরবারে কিন্তু মুসলমানরা, কিন্তু মুসলমান রাজত্বের পতন এবং ইংরেজরা ঢুকছে। এই সময় নবকৃষ্ণদেব হিন্দু ধর্মকে বাঁচানোর উদ্দেশ্যে মা দুর্গার আরাধনা করা ঠিক করেন এবং তিনি ওই বাড়িতে প্রথম শুরু করেছিলেন, যেটি আপনাদের বড় তরফের বাড়ি, ওখানে শুরু করেছিলেন ওই মা দুর্গার আরাধনা। এবার মা দুর্গার সম্বন্ধে অনেক কিছুই বক্তব্য আছে। তো এইভাবেই ওই যে আপনি বলে কোলাচল থেকে শুরু করে কনৌজ, তারপর নানা জায়গা ঘুরে, মুড়াগাছা ঘুরে টুরে সুতানুটিতে এই বাড়িতে আসার ইতিবৃত্ত হচ্ছে এই। প্রায় সহস্রাব্দের ঘটনা। প্রায় কারণ এইসব ঘটনা চট করে আপনি কোনো বইতেই পাবেন না, অনেকগুলো জায়গা থেকে খুচরো খুচরো সংগ্রহ করা। এটাই আমার মানে আমি ওইটাই লিখে রেখেছি যে এই হচ্ছে দেববংশের মানে প্র্যাকটিক্যালি অনেক বংশে দেখবেন যে তারা 14 পুরুষের নাম বলতে পারে না, কিন্তু আমাদের 29 পুরুষের নাম মাঝে কিছুজন গ্যাপ আছে, কিন্তু 29 পুরুষ আগেকার নামও ওই যে আমি বলে দিলাম বিজয় শ্রীহরিদেব, তার থেকে ক্যালকুলেট করলে 29 পুরুষ কেন আজকে হয়তো 31-32 পুরুষ। তো একটা